আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের উদয়ন শিক্ষালয় কর্তৃক পরিচালিত এবং ওয়েবসাইট কর্তৃক আয়োজিত অনলাইন স্টাডি প্রোগ্রামে আজ আমি নিব নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এবং জীববিজ্ঞানের সাথে অধ্যায়টা কিছুটা মিল আছে। যে অধ্যায়ের সাথে মিল আছে সেই অধ্যায়টি হলো জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় তথা জীব পরিবহন। আমি ক্লাসটি সাজিয়েছি সাধারণ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথার অনুযায়ী। এই অধ্যায়টিতে কয়েকটা টপিক ভালোভাবে বুঝলে মোটামুটি এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে বা এমসিকিউ আসলে পারা যায়। টপিকগুলো হচ্ছে রক্ত, আরএইচ ফ্যাক্টর, রক্তের গ্রুপ, রক্তনালী, হৃৎপিণ্ড বা ডায়াবেটিস একটা রোগ। ফার্স্টে রক্ত। রক্ত কি? রক্ত হলো মানব শরীরে থাকা বা প্রাণী শরীরে থাকা এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা বা টিস্যু, যা ঈষৎ ক্ষারীয়। ঈষৎ ক্ষারীয় বলা হয় কেন? কারণ এটার পিএইচ মান প্রায় 7.4, আর আমরা জানি 7 থেকে পিএইচ মান কম হলে তাহলে এটা অ্যাসিডীয় হয়, 7 থেকে উপরে হলে ক্ষারীয় হয়, আর বরাবর 7 হওয়া মানে নিরপেক্ষ হয়। তো যেহেতু 7.4 সেখানে রক্তকে ঈষৎ ক্ষারীয় তরল যোজক টিস্যু বলা হয়। এই রক্ত একজন মানব দেহে, একজন মানুষের শরীরে তার ওজনের প্রায় 8% রক্ত থাকে। অর্থাৎ এভারেজে যদি হিসাব করি একজন মানুষের শরীরে প্রায় 5 থেকে 6 কেজি রক্ত থাকে। তাহলে এই রক্তগুলাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে এই রক্তগুলাকে যদি আমি আলাদা করে দেখি তাহলে এখানে আমি কিছু দানা দানা জিনিস দেখতে পাচ্ছি, লাল বর্ণের বা একটু হালকা হলুদ বর্ণের বা সাদা বর্ণের বা কিছু তরল দেখতে পাচ্ছি আমরা। এই যে রক্তগুলাকে আমরা যদি আলাদা করে বিশ্লেষণ করি তাহলে এখানে দুই ধরনের উপাদান পাওয়া যায়। রক্তের উপাদান কয়টি? দুইটি। একটা হচ্ছে লোহিত, একটা হচ্ছে রক্তকণিকা, আর একটা হচ্ছে রক্তরস। মোট রক্তের 45% থাকে রক্তকণিকা আর 55% থাকে রক্তরস। রক্তরসটা হচ্ছে এক ধরনের তরল। রক্তরসের প্রায় 90%ই পানি থাকে আর 10% বিভিন্ন জৈব ও অজৈব উপাদান থাকে। 90%ই যেহেতু পানি, এই পানিগুলোর উপরে, তরলগুলোর উপরে এই দানা দানা কোষগুলা অর্থাৎ রক্ত কোষগুলা ভেসে ভেসে সারা শরীরে পরিবাহিত হয়ে থাকে। তাহলে এই রক্তকণিকাগুলো আবার তিন ধরনের: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা লাল বর্ণের হয়ে থাকে কারণ লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, যে উপাদানটির কারণে রক্তের রং লাল। আর লোহিত রক্তকণিকা পর আসতেছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা হচ্ছে বর্ণহীন, সেখানে এগুলোকে সাদা বর্ণের বা হোয়াইট ব্লাড সেল বলা হয়। এরপরে আছে অনুচক্রিকা। রক্তকণিকা কয় ধরনের? তিন ধরনের: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর একটা কি বললাম? অনুচক্রিকা। এই লোহিত রক্তকণিকা মানব শরীরে 120 দিন বাঁচে, 120 দিন। আর শ্বেত রক্তকণিকা 1 থেকে 15 দিন, আর অনুচক্রিকা 5 থেকে 10 দিন। যেহেতু 120 দিন, 120 দিন মানে কয় মাস? 4 মাস। ওই কারণে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি 4 মাস পর পর রক্তদান করতে পারে, কারণ ওর যে লোহিত রক্তকণিকা এগুলো আবার রিসাইকেল হইতে মিনিমাম কতদিন লাগে? 4 মাস লাগে। এই লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকা সারা শরীরে কি করে? অক্সিজেন পরিবহন করে। আর শ্বেত রক্তকণিকা আমাদের দেহে যখন কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু প্রবেশ করতে চায় তখন শ্বেত রক্তকণিকা ওই ব্যাকটেরিয়া গুলাকে কি করে? দমন করে বা ভক্ষণ করে, ধ্বংস করে। সে কারণে শ্বেত রক্তকণিকাকে মানব দেহের অতন্ত্র প্রহরী বলা হয়, কারণ ও যে দারোয়ান বলা হয় এক ধরনের। যখন যেই মাত্র ব্যাকটেরিয়া গুলা আক্রমণ করতে চাচ্ছে তখনই সেগুলাকে কি করে? প্রতিহত করে। এরপরে অনুচক্রিকা ক্ষতস্থানে জমাট বাঁধে। এর মধ্যে আরেকটা শব্দ আছে রক্তে, সেই শব্দটার নাম হচ্ছে সিরাম। সিরাম কি? সিরাম হলো আমাদের রক্ত থেকে যখন রক্তকণিকাকে আলাদা করব,
এবং রক্ত জমাট বাঁধার উপাদানগুলোকেও যখন আলাদা করে ফেলবো, এরপরে যে তরলগুলো থাকে সেগুলো হচ্ছে সিরাম। তার মানে রক্তরস এবং সিরামের মধ্যে পার্থক্য আছে। রক্তরস কি? রক্ত থেকে রক্তকণিকা আলাদা করে ফেললে যে তরলগুলো থাকে সেগুলাই রক্তরস। আর রক্তরস থেকেও যখন আমরা রক্ত জমাট বাঁধার উপাদানগুলোকেও যখন আলাদা করে ফেলবো, তখন যে উপাদানটা থাকে সেটা হচ্ছে সিরাম। হালকা আমরা কোথাও যখন জমাট বাঁধে তখন রক্তে এখানে আমরা একটু করে হালকা একটু হলুদ বর্ণের অবয়ব দেখতে পাই, সেটা হচ্ছে কি? সিরাম। তার মানে রক্তরস এবং সিরাম এক নয়। ওকে, এরপরে আমরা আসি আরএইচ ফ্যাক্টরে। আরএইচ ফ্যাক্টরটা কি? আমরা জানি রক্তের প্রধান গ্রুপ হচ্ছে চারটা: এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ, ও গ্রুপ। এগুলা হিসাব করার জন্য আমরা এখানে কয়েক কিছু দেখি। অ্যান্টিজেন, অ্যান্টিবডি, কাকে রক্ত দিবে, কার থেকে রক্ত নিবে। এর ভিতরে একটা টপিক থেকে যায়, সেটা হচ্ছে এ গ্রুপ কিন্তু আবার এ পজিটিভ এ নেগেটিভ, বি গ্রুপ কিন্তু আবার বি পজিটিভ বি নেগেটিভ। এরকম রক্তের গ্রুপ গুলো আবার পজিটিভ নেগেটিভে কিন্তু বিভক্ত। এই যে পজিটিভ নেগেটিভ গুলা কোত্থেকে আসছে সে কথাটা জানার জন্য আমরা আরএইচ ফ্যাক্টরটা বুঝবো। আরএইচ ফ্যাক্টর কি? রেসাস বানর নামের এক জাতীয় বানর আছে যাদের লোহিত রক্তকণিকায় আরএইচ ফ্যাক্টর, অর্থাৎ লোহিত রক্তকণিকার অ্যান্টিজেনে এই আরএইচ ফ্যাক্টরটা প্রোটিনটা পাওয়া গেছে। ওই উপাদানটা রেসাস বানরের রক্তের মধ্যে যে উপাদানটা পাওয়া গেছে, সেম ওই উপাদানটা, ওই অ্যান্টিজেন গুলো কিছু মানব শরীরেও পাওয়া যায়। যে সকল মানুষের শরীরে ওই উপাদানটা রয়েছে তাদেরকে বলা হয় আরএইচ পজিটিভ, অর্থাৎ ওই উপাদানটা মানুষ এটার শরীরেও আছে। আর যাদের শরীরে পাওয়া যায় না তাদেরকে বলা হয় নেগেটিভ, অর্থাৎ ওই উপাদানটা এই মানুষের শরীরে নাই। ওকে, তাহলে ওই হিসাবে দুইটা গ্রুপ হয়ে গেল আবার, আরএইচ পজিটিভ, আরএইচ নেগেটিভ, অর্থাৎ ওই আরএইচ ফ্যাক্টর উপাদানটা আছে অথবা নাই। ওই হিসেবে আমরা রক্তের গ্রুপগুলোকে পজিটিভ নেগেটিভে টোটাল 8টা গ্রুপে বিভক্ত করে এখন জানবো কে কার থেকে রক্ত নিতে পারবে এবং কে কার থেকে রক্ত দিতে পারবে। রক্তের গ্রুপ কয়টা? 4টা। একটা জিনিস মনে রাখার জন্য আমি বলে রাখি, এই আরএইচ ফ্যাক্টর থেকে আসছে, সেটা হচ্ছে আমাদের রক্তে লোহিত রক্তকণিকায় যে অ্যান্টিজেন থাকবে সেটা আমাদের রক্তের যে সিরাম সেই অ্যান্টিজেনের অ্যান্টিবডিতে থাকতে পারবে না। অর্থাৎ আমার রক্তে যদি এ অ্যান্টিজেন থাকে তাইলে এ অ্যান্টিবডি থাকতে পারবে না। এ অ্যান্টিজেন থাকলে বি অ্যান্টিবডি থাকতে হবে। যদি মিলে গেলে রিস্ক আছে। এখানে কি রিস্ক? সেটা হচ্ছে যদি আমার অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি মিলে যায় তখন দুইটা মিলে গিয়ে ওরা একটা আরেকটার সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া। এরপরে আমাদের রক্তগুলো জমাট বেঁধে ভিতরে একটা আরেকটার সাথে বিক্রিয়া করে হয়তো মানুষটা মারাও যেতে পারে। ওই হিসেবে আমরা মানুষটা যাতে অসুস্থ না হয়ে যায় সে কারণে রক্তের গ্রুপগুলোকে আলাদা আলাদা, কার থেকে কে নিতে পারবে কার থেকে কে দিতে পারবে ওই হিসাবটা করা হয়েছে। আমি বলি, যাদের রক্তের গ্রুপ এ তাদের তাদের রক্তকণিকাতে অ্যান্টিজেনটা থাকে আর সিরামে বি অ্যান্টিবডি থাকে। যাদের রক্তের গ্রুপ বি তাদের বি অ্যান্টিজেন থাকবে বাট অ্যান্টিবডি থাকবে। যাদের রক্তের গ্রুপ এ বি তাদের এ এবং বি দুটোটা অ্যান্টিজেন থাকবে বাট কোনো অ্যান্টিবডি থাকা যাবে না, কারণ যে কোনো একটা অ্যান্টিবডি থাকলেও এটার সাথে মিলে যাচ্ছে, আর মিলে গেলে তার ক্ষতি হতে পারে। আর ও পজিটিভ যাদের রক্তের গ্রুপ ও তাদের শরীরে নো অ্যান্টিজেন, কোনো অ্যান্টিজেন থাকতে পারবে না বাট দুটো অ্যান্টিবডি আছে। ঠিক আছে, এবার রক্ত কাকে কে দিতে পারবে, কার থেকে কে নিতে পারবে? একটা জিনিস মনে রাখবা, যাদের রক্তের গ্রুপ এ তারা এ এবং এ বি কে দিতে পারবে আর এ এবং ও থেকে নিতে পারবে। যাদের রক্তের গ্রুপ বি তারা বি এবং এ বি কে দিতে পারবে কিন্তু বি এবং ও থেকে নিতে পারবে। যাদের রক্তের গ্রুপ এ বি তারা শুধু এ বি কে দিবে আর সবার থেকে নিবে। যাদের রক্তের গ্রুপ ও তারা সবাইকে দিবে কিন্তু নিবে শুধু ও থেকে। তাহলে এখানে দুইটা জিনিস আমরা খেয়াল করছি, একটা হচ্ছে এ বি এবং ও। যাদের রক্তের গ্রুপ ও তারা সবাইকে দেয়, সে কারণে ও রক্তের গ্রুপটাকে বলা হয় ইউনিভার্সাল ডোনার বা সর্বদাতা গ্রুপ, কারণ সবাইকে সে রক্ত দিতে পারে। আর যারা এ বি তারা সবার থেকে নেয়, সে কারণে বলা হয়েছে এ বি কে সর্বগ্রহীতা গ্রুপ। তাহলে আমরা এ বি এবং ও শিখছি, কিন্তু এদের যে আবার একটা প্লাস মাইনাস আরএইচ পজিটিভ আরএইচ নেগেটিভ আছে, ওই হিসাব অনুযায়ী একটা জিনিস মনে রাখবা, যারা পজিটিভ গ্রুপ তারা প্লাস মাইনাস উভয় থেকে রক্ত নিতে পারে
কিন্তু দেওয়ার বেলায় শুধু প্লাস গ্রুপকে দিতে পারে। যারা মাইনাস গ্রুপ তারা শুধু মাইনাস থেকে নিতে পারে, বাট প্লাস মাইনাস উভয়কে দিতে পারে। এই হিসাবটা মাথায় রাখবা। তাইলে আমি যদি বলি সর্বদাতা গ্রুপকে, সর্বদাতা আসলে গ্রুপটা হচ্ছে যে ও নেগেটিভ। কেন? কারণ যারা নেগেটিভ তারা প্লাস মাইনাস উভয়কে কি দিতে পারে। যদি ও পজিটিভ হতো, ও পজিটিভ শুধু পজিটিভ গুলাকে দিবে, পজিটিভ শুধু পজিটিভকে দিবে, তাইলে এ পজিটিভ বি পজিটিভ এ বি পজিটিভ ও পজিটিভ এদেরকে দিত, নেগেটিভ গুলাকে দিতে পারতো না। এখন কথা হচ্ছে যারা পজিটিভ তারা নেগেটিভ গুলাকে দিতে পারে না কেন? আসতেছি সেখানে। তোমাদের বইয়ে একটা বাবা মায়ের একটা চিহ্ন দেওয়ার একটা চিত্র আছে। অর্থাৎ বাবার রক্তের গ্রুপ যদি প্লাস হয়, মায়ের রক্তের গ্রুপ যদি মাইনাস হয়, তখন যে একটা চিত্র দেওয়া আছে বইয়ের মধ্যে, ওইটা আমি একটু বিশ্লেষণ করি। সাপোজ বাবার রক্তের গ্রুপ প্লাস, মায়ের রক্তের গ্রুপ মাইনাস। এখন ওনাদের যখন সন্তান জন্মগ্রহণ করবে বা ওনাদের গর্ভে, মায়ের গর্ভে যখন সন্তান আসবে, তখন ওই সন্তানটার রক্তের গ্রুপ বাবা দ্বারা ডমিনেট হবে, অর্থাৎ প্লাস হবে এটা। তো এখন যখন রক্তের গ্রুপ প্লাস হবে বাচ্চাটার, তো এখানে যে নেগেটিভ আছে ওইটা এই অ্যান্টিজেনের বিরুদ্ধে, মায়ের দেহে এই বাচ্চাটার পজিটিভ অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি রেডি করে ফেলবে। এটাকে বিপজ্জনক মনে করে একটা অ্যান্টিবডি রেডি করে ফেলবে। তো রেডি করলেও এই সন্তানটা, প্রথম যে সন্তানটা ওইটা সুস্থভাবে হয়ে যায়, কিন্তু যখন ওনারা আবার দ্বিতীয়বারের মতো সন্তান গ্রহণ করতে চায়, তখন অলরেডি মায়ের দেহে, মায়ের রক্ত তো নেগেটিভ, কিন্তু এরপরেও পজিটিভ রক্তের গ্রুপের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি আগে থেকে রেডি হয়ে গেল। তখন যখন ওনারা আবার সন্তান নিতে চাইবে, তখন আবার পজিটিভ যাবে এখানে। তো পজিটিভের বিরুদ্ধে তো আগে থেকে অ্যান্টিবডি রেডি আছে, তো তখন কি করবে? ওইটাকে ক্ষতিগ্রস্ত করে, অর্থাৎ গর্ভপাত হয়ে থাকে, অনেক সময় বাচ্চার প্রবলেম হয়ে যায়। তো এই কারণে প্লাস এবং মাইনাস হওয়ার জন্য বিয়ের আগে হবু বর এবং স্ত্রীর রক্তের পরীক্ষাগুলো জেনে রাখা ভালো। এই রক্তের পরীক্ষা জেনে রাখা ভালো থেকে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে এই এখানে থ্যালাসেমিয়া নামের একটা রোগের কথা বলা আছে। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়াটা কি? মা যদি থ্যালাসেমিয়ার বাহক হয়ে থাকে, অর্থাৎ বাবা এবং মা, তো বাবা যদি থ্যালাসেমিয়ার বাহক হয়ে থাকে, মা যদি থ্যালাসেমিয়ার বাহক না হয়ে থাকে, তাহলে ওনাদের যে সন্তান হবে সেটা সুস্থ হবে। বাবা যদি থ্যালাসেমিয়ার বাহক না হয়ে থাকে, মা যদি থ্যালাসেমিয়ার বাহক হয়ে থাকে, তাও যে সন্তানটা হবে সেটা সুস্থ হবে। কিন্তু দুজনেই যখন থ্যালাসেমিয়ার বাহক হয়ে থাকবে, তখন যে সন্তান হবে সে থ্যালাসেমিয়া রোগী হবে, এবং তাকে প্রতি 3 মাস পর পর 4 মাস পর পর রক্ত দিতে হবে, এবং ওই বাচ্চাটা মা বাবার চোখের সামনে এটা কি হতে থাকে, ধুকে ধুকে মৃত্যুর পথে চলে যেতে থাকে। কিছুই করার নাই, কারণ থ্যালাসেমিয়াটা হচ্ছে আমাদের যে লোহিত রক্তকণিকা, ওইখানে হিমোগ্লোবিন উৎপাদনে বাধাগ্রস্ত করার একটা অবস্থা, যার কারণে রক্ত শূন্যতা দেখা দেয়, রক্ত উৎপন্ন হওয়াতে বাধাগ্রস্ত হয়। আর তখনই এই প্রবলেমটা যেটা হয় সেটাকে আমরা থ্যালাসেমিয়া বলি। সে কারণে এই দুইটা টপিক থেকে আমরা বুঝলাম কি, আমাদের রক্তে আমরা কি থ্যালাসেমিয়ার বাহক কিনা সেটা জেনে রাখা ভালো। যদি আমি থ্যালাসেমিয়ার বাহক হই, তাহলে যদি কোনো পুরুষ থ্যালাসেমিয়ার বাহক হয়, তাহলে তার স্ত্রী যাতে কি থ্যালাসেমিয়ার বাহক না হয়। যদি দুইজনে থ্যালাসেমিয়ার বাহক হয়, তখন কিন্তু সমস্যা দেখা দেয়। তাইলে দুইজনই সুস্থ থাকলে, অথবা দুইজনের একজন অসুস্থ থাকলে তাও সমস্যা নেই, দুইজনেই অসুস্থ থাকলে থ্যালাসেমিয়ার বাহক হলে তখন প্রবলেমটা দেখা দেয়। আচ্ছা, আমরা এরপরে চলে আসি রক্তনালীতে। রক্তনালী হলো আমাদের সারা শরীরে যে রক্তগুলা পরিবহন করে, যে পাইপগুলা দিয়ে, সেগুলাই হচ্ছে রক্তনালী। এই রক্তনালীগুলা সারা শরীর থেকে রক্তগুলা হৃৎপিণ্ডে আনে, আবার হৃৎপিণ্ড থেকে রক্তগুলাকে সারা শরীরে পরিবহন করে, আর হৃৎপিণ্ড সেগুলাকে সংকুচন প্রসারণ করে করে একটা পাম্পের মতো, ধমকলের মতো, পাম্পের মতো এটা সংকুচন প্রসারণ, সিস্টোল ডায়াস্টোল হয়ে সারা শরীরে এগুলাকে কি করে পরিবহন করতে থাকে। তো আমরা হৃৎপিণ্ডের চিত্রটা যদি একটু দেখি, এখানে দেওয়া আছে, এখানে হৃৎপিণ্ডের টোটাল 4টা প্রকোষ্ঠ আছে। একটা হচ্ছে অলিন্দ, আর একটা হচ্ছে নিলয়। ডান পাশের অলিন্দটাকে বলা হয় ডান অলিন্দ, বাম পাশের অলিন্দটাকে বলা হয় বাম অলিন্দ। নিলয় যেটা ডান পাশে সেটাকে বলা হয় ডান নিলয়, ওটাকে বলা হয় বাম নিলয়। তোমরা এই চিত্রটা যদি দেখো, এখানে দেওয়া আছে ঊর্ধ্বশিরা, নিম্নশিরা এবং মহাধমনী। এখানে স্পষ্টভাবে হৃৎপিণ্ড কিভাবে কাজ করে সবগুলো ডিটেলস দেওয়া আছে।
তো আমরা এই হৃৎপিণ্ড থেকে সারা শরীরে যারা রক্তগুলা পরিবহন করে রক্তনালী, এই রক্তনালীগুলা 3 ধরনের রক্তনালী আমরা এখানে দেখতে পাই। একটা হচ্ছে ধমনী, আর একটা হচ্ছে শিরা। আর ধমনী এবং শিরার যেখানে সংযোগস্থল যে ঝালি ঝালি হয়ে আছে এগুলো হচ্ছে কৈশিক জালিকা। ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য কি? ধমনীর যে পাইপের যে গহ্বরটা, যে নালীর গহ্বরটা, ওই গর্তটা হয় ছোট, কিন্তু ওর প্রাচীরটা হয় মোটা, এরকম। এটা 3 প্রাচীর বিশিষ্ট এরকম। আর যেটা শিরা, শিরাও যদিও 3 প্রাচীর বিশিষ্ট, কিন্তু শিরা রক্ত প্রবাহিত হওয়ার জন্য ওর এই যে বিশাল গহ্বরটা একটু বড়, ওরটা একটু ছোট, বাট ওরটাকে একটু বড়, ওর প্রাচীর পাতলা, ওর প্রাচীর মোটা। আর ধমনী কি করে? ধমনী সারা শরীরে হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্তগুলাকে নিয়ে যায়, আর রক্তগুলো হয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত। আর শিরা কি করে? সারা শরীর থেকে রক্তগুলাকে হৃৎপিণ্ডে নিয়ে আসে, আর হৃৎপিণ্ডে রক্তগুলা হয় কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ। তাহলে দুইটা পার্থক্য, একটা হচ্ছে শিরা গহ্বরটা বড় আর ধমনীর গহ্বরটা ছোট। ধমনী হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত নিয়ে যায়, আর শিরা সারা শরীর থেকে রক্তগুলা হৃৎপিণ্ডে নিয়ে আসে। ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, শিরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। তবে এখানে একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে ফুসফুসীয় যে ধমনীটা, এটা আবার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। আর শিরা যেটা ফুসফুসীয় শিরা, সেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। তাহলে আমরা সাধারণত ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, তবে ফুসফুসীয় ধমনী যেটা, সেটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। শিরা সাধারণত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, তবে যেটা ফুসফুসীয় শিরা, সেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। তাহলে শিরা এবং উপশিরা, শিরা এবং ধমনীর আমরা বেসিক যে পার্থক্যগুলো এটা পারবো, ইনশাল্লাহ পারবো। আর হৃৎপিণ্ড সম্বন্ধে তো বলেই দিলাম, এখানে আছে, ভালোভাবে দেখে নিবা কাজগুলা কিভাবে করে না করে। তবে এখানে গুরুত্বপূর্ণ আর একটা লাস্ট একটা রোগের কথা বলা আছে, সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস আসলে কি? আমাদের শরীরে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়ে থাকে। ফার্স্টটা হচ্ছে হরমোন কি? হরমোন হচ্ছে আমাদের মানব শরীরে নালীবিহীন কিছু গ্রন্থি থেকে কিছু রস নিঃসৃত হয়ে থাকে, ওই রসগুলাকে আমরা কি বলি? হরমোন বলি। আমাদের সারা শরীরে অনেকগুলা গ্রন্থি আছে, যে গ্রন্থিগুলা থেকে নিঃসৃত রসগুলাই হচ্ছে হরমোন। ঠিক তেমনি আমাদের অগ্ন্যাশয় থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়ে থাকে, সেগুলোকে আমরা বলি ইনসুলিন। আমরা সারাদিন যে সকল খাবার খেয়ে থাকি, ওই খাবারগুলা হজম হওয়ার পর আমাদের শরীরে শক্তি বা গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজগুলা রক্তে পৌঁছে যায়, আর সেখানে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, তখন ইনসুলিন কি করে? সারা শরীরে গ্লুকোজগুলা, শক্তিগুলা, চিনি জাতীয় ইয়াগুলা সারা শরীরে কি করে দেয়? পরিবহন করে দেয় ইনসুলিন। কিন্তু যখন ইনসুলিনের উৎপাদন বা কার্যক্ষমতা যখন কমে যায়, তখন আমাদের শরীরে রক্তে চিনির মাত্রা বেড়ে যায়, আর তখন যে সমস্যাটা, বিপাকীয় সমস্যাটা সৃষ্টি হয়, সেটাকে আমরা ডায়াবেটিস বলি। এই ডায়াবেটিস রোগটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের কিছু স্বাস্থ্যসম্মত বিধিনিষেধ মেনে চলতে হবে, একটু শারীরিক কসরত করতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে, এবং একটা সুন্দর জীবন আমাদের অতিবাহিত করতে হবে। রোগটা হওয়ার পরে সুন্দরভাবে জীবনযাপন করা থেকে আমরা যদি রোগটা হওয়ার আগে সুন্দরভাবে জীবনযাপন করি, তাহলে অনেকগুলা অসুখ রোগ বলাই থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তাহলে আজকের এই যে 5টা টপিক, 6টা টপিক, রক্ত, আরএইচ ফ্যাক্টর, রক্তের গ্রুপ, রক্তনালী, হৃৎপিণ্ড, ডায়াবেটিস, সবগুলা মোটামুটি আমরা এই 3টি অধ্যায়ের সবগুলা টপিকে আমরা মোটামুটি হাত দিয়েছি। তবে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আরএইচ ফ্যাক্টরের বিষয়টা। তোমাদের বইয়ে এরকম একটা চিত্র দেওয়া আছে, যেখানে কার থেকে আমরা এরকম দাতা এবং গ্রহিতার একটা চিত্র দেওয়া আছে। এ পাশে হচ্ছে গ্রহিতাগুলা, এ পাশে হচ্ছে দাতাগুলা। মনে রাখবা, মাইনাস যাদের রক্তের গ্রুপ, তারা প্লাস মাইনাস উভয়কে দিতে পারে, যারা প্লাস তারা শুধু প্লাসকে দিতে পারে। এটার উপর ডিপেন্ড, এটা যদি মনে রাখতে পারো, তোমরা এই জিনিসটা মাথায় রাখতে পারবে। আর আজ আরএইচ ফ্যাক্টরের আগের একটা বিষয় হচ্ছে, যাদের রক্তের গ্রুপ ও, তারা সর্বদাতা গ্রুপ, যারা এবি তারা সর্বগ্রহিতা গ্রুপ।
ঠিক আছে, কে কার থেকে রক্ত নেয়, কে কার থেকে রক্ত দেয়, এই হিসাবটা যদি মনে রাখো তাহলে তোমরা পারবা। আমরা কয়েকটা প্রশ্ন একটু সমাধান করার চেষ্টা করি। এখানে কয়েকটা আমি গাইডে দেখলাম অনেকগুলা প্রশ্ন, তবে সবগুলা প্রশ্ন ঘুরে ফিরে একই রিলেটেড। কয়েকটা বোর্ড কোশ্চেন আমি দেখলাম 2025-এর, 2024-এর বা 23-এর, সবগুলা কিন্তু ঘুরে ফিরে কয়েকটা প্রশ্নই বারবার রিপিট হচ্ছে। যেমন একটা প্রশ্ন আসে এরকম, হৃৎপিণ্ড থেকে কোষ, আবার কোষ থেকে হৃৎপিণ্ডে। এখানে ধমনী এবং শিরার কথা বলা হয়েছে, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন কোষে রক্ত পৌঁছে থেকে ধমনী, আর কোষ থেকে হৃৎপিণ্ডের রক্তগুলো ফিরিয়ে নিয়ে আসে কে, শিরা। আর ধমনী এবং শিরার সংযোগস্থলে যে ঝালি ঝালি ইয়াগুলো আছে সেগুলো কি, তাদেরকে বলা হয় কৈশিক জালিকা। এটা তো গেল। আর হৃৎপিণ্ডের একটা জিনিস মনে রাখবা, সিস্টল ডায়াস্টল, অর্থাৎ সংকোচন প্রসারণের মাধ্যমে ওর একবার এক বিট পূর্ণ হয়। ঠিক আছে, আর এই এক বিট গুলা, হার্ট বিট গুলা তুমি চাইলে হাতের মাধ্যমে কিন্তু কি মাপতে পারবে। অর্থাৎ এটার মাপার তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে ডাক্তাররা যে পদ্ধতি ইউজ করে ওইটা, আর একটা হচ্ছে এখানে ধমনের প্রাচীরে যে চাপ সৃষ্টি হয় এখানে, এটার মাধ্যমে মাপা যায়। আর একটা হচ্ছে এখানে আমাদের এখানেও মাপা যায়। এভাবে তুমি যদি দেখো, এটা একবার রক্তগুলা তো সংকুচন প্রসারণ হওয়ার মাধ্যমে সারা শরীর প্রবাহিত হয়। তো রক্তগুলা যে যাচ্ছে, যাওয়ার পথে ধমনের মাধ্যমে যাচ্ছে, এখানে যে চাপের সৃষ্টি করে ওইটার কতবার হচ্ছে টোটাল। যদি তুমি হিসাব করো, 1 মিনিট যদি দেখো এভাবে ধরে, 1 মিনিটের মধ্যে কয়বার হচ্ছে, 60 থেকে 100 বারের ভিতর হওয়া মানে একজন পূর্ণ স্বাভাবিক মানুষের জন্য এটা স্বাভাবিক। এর থেকে কম অথবা বেশি হওয়া মানে অস্বাভাবিক। তাহলে তুমি নিজেরটা নিজেও মাপতে পারবা, হিসাব রাখবা 1 মিনিটে টোটাল এটা কয়বার তুমি অনুভব করছো। ঠিক আছে, হার্টবিট কয়বার অনুভব করছো। এটা তিনটা পদ্ধতি আছে। ঠিক আছে, একটা হচ্ছে এভাবে, আর একটা হচ্ছে হার্টবিট ডিরেক্ট কিন্তু কান দিয়েও শোনা যায়, বুকের মধ্যে মাথাটা রেখে, অথবা আমাদের ডাক্তাররা যে সিস্টেমে ইয়া করে ওইটাও। এরপর এটা তো গেল। এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন দিছে এখানে, রাফিন 10ম শ্রেণীর ছাত্র, তার বাবা সুঠাম দেহের অধিকারী। রাফিন লক্ষ্য করছে তার বাবার দেহ কত হলে শুকাতে দেরি হয় বা চামড়া শুকিয়ে যাচ্ছে, সামান্য পরিশ্রমে ক্লান্ত বা দুর্বল হয়ে পড়েছে। এই সবগুলো ডায়াবেটিস রোগের লক্ষণ। ডায়াবেটিস রোগগুলো হলে এই লক্ষণগুলো দেখা দিবে। ঠিক আছে, সামান্য পরিশ্রম করলে ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ক্ষত স্থান শুকাতে দেরি হয়। ঠিক আছে, চামড়া একটু ফ্যাকাশে হয়ে যায় অথবা শুকিয়ে যায়, এগুলো ডায়াবেটিস রোগের লক্ষণ। তো এখন এটা থেকে সুস্থ হওয়ার উপায় কি? সুস্থ হওয়ার বলতে এটা কিভাবে এখান থেকে বাঁচা যায়, বাঁচা বলতে আমাদের কিছু নিয়ম কানুন মানতে হবে। এক হচ্ছে ডাক্তারের পরামর্শ নিতে হবে, 2 হচ্ছে আমাদের সুগার জাতীয় যে খাবার এগুলা পরিহার করতে হবে, চিনি জাতীয় খাবারগুলা। 3 নম্বর, অর্থাৎ খাবার সময় গলা পর্যন্ত খাওয়া যাবে না, খাওয়ার সময় একটু মেপে ঝুঁকে আমাদের খেতে হবে, কোনটা খাবো কোনটা না খাবো, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখার জন্য যা করা উচিত। আর যারা ইনসুলিন নিতে অভ্যস্ত, তাদের ওইটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনসুলিন ব্যবহার করতে হবে এটা। আর 2 নম্বর কথা হচ্ছে, যারা একটু মোটা, তাদেরকে শরীর ওজন কমানোর একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওজন কমানোর, যতদিন ওজন সুস্থিত না হচ্ছে ততদিন পর্যন্ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা। আর দিন শেষে একটা হচ্ছে হাঁটাচলা করা, ব্যায়াম করা, নিজের জীবন নিজে সুস্থ রাখার জন্য যা করা উচিত সব ভালো উপায়গুলা গ্রহণ করা। আচ্ছা, এবার গেল আমাদের তাহলে এই অধ্যায়ে মোটামুটি আমরা সবগুলো টপিকে টাচ করেছি। এরপর আমরা কোনো একদিন সবগুলো অধ্যায় যখন আমাদের মোটামুটি পড়া হবে, তখন আমরা সৃজনশীল যখন করব, এই অধ্যায়গুলোর উপরে সৃজনশীল করব। আশা করি তোমরা এই অধ্যায়টা ভালোভাবে বুঝেছো এবং এখন যদি এমসিকিউ এবং সৃজনশীল আসে পারবে। আল্লাহ হাফিজ।